নির্বাচনে ব্যত্যয় হলে দায় সরকারের, বলছে বিএনপি। কমিশনের সুপারিশ নিয়ে হতাশা, ভোটের আগেই জুলাই সনদ বাস্তবায়ন চায় এনসিপি জামায়াত। সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা। জুলাই গণহত্যার বিচার, এই বিচারের একটা রোডম্যাপ সরকারকে অবশ্যই নির্বাচনের আগে দিতে হবে। নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, সেই বিষয়গুলো নেই। নির্বাচন ঘিরে 15ই নভেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে নির্বাচন কমিশন। রোধে নিয়ন্ত্রিত হচ্ছে মোবাইল সিম ব্যবহার। 1 নভেম্বর থেকে এক এনআইটিতে রাখা যাবে না 10টির বেশি সিম। ডিসেম্বরে বন্ধ হচ্ছে অবৈধ সেট। সিলেটে বিমানের ইঞ্জিন বডি ক্ষতিগ্রস্তের 5.5 ঘন্টা পর বিকল্প ফ্লাইটে 262 যাত্রীর লন্ডন যাত্রা। মেট্রো রেল দুর্ঘটনায় নিহতের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণের রুল। এবং বুড়িগঙ্গা পরিষ্কারে বারবার অনুরোধেও মেলেনি কাঙ্ক্ষিত সাড়া। অভিযোগ নৌ পরিবহন উপদেষ্টার। জুরাইনে বেহাল সড়ক আর জলাবদ্ধতায় সীমাহীন ভোগান্তি। স্বাগত। এখন সন্ধ্যায় শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন। আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি সুমাইয়া রাত্রি। জুলাই সনদের সুপারিশে নোট অফ ডিসেন্ট উপেক্ষা করে ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও জনগণের সাথে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনে ব্যত্যয় হলে দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ঐকমত্য কমিশন যে সুপারিশ দিয়েছে তা জাতির মধ্যে বিভক্তি তৈরি করবে। কমিশন একটি দলের হয়ে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিন বা আগে গণভোট আয়োজনের বিষয়ে বুধবার প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। তবে গণভোটে নোট অফ ডিসেন্ট রাখা হয়নি। গণভোটে নোট অফ ডিসেন্টকে উপেক্ষা করাকে বিএনপি ইতিবাচকভাবে দেখছে না। প্রেস ক্লাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদের নোট অফ ডিসেন্টকে উপেক্ষা করে রাজনৈতিক দল ও জনগণের সাথে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন। এটি সংশোধনের দাবিও তোলেন তিনি। যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্ট গুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন, সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্ট গুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব, আমি বলি যে এগুলো আপনার সংশোধন করার প্রয়োজন বলে আমি মনে করি। বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। কারা বিভক্তির সৃষ্টি করছে সেটি সবাইকে উপলব্ধি করতে হবে। বলেন, নির্বাচনে ব্যত্যয় হলে এর দায় ইউনূস সরকারকে নিতে হবে। কনসিয়াসলি একটা প্রচারণা চালানো হলো যে বিএনপি সংস্কার বিরোধী। এটা দারুণভাবে চালানো হয়েছে, which is totally false. গ্রহণযোগ্য নির্বাচন দেবেন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে পার্লামেন্টে আসবে, সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে। সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যত্যয় ঘটে, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। এদিকে গুলশানে এক সেমিনারে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশন যে সুপারিশ দিয়েছে তা জাতির মধ্যে বিভক্তি তৈরি করবে। ঐকমত্য কমিশন একটি দলের হয়ে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি। 17 তারিখে অক্টোবরের ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, সেই দলিলটা হুবহু ওখানে নেই, শুধু আছে ঐকমত্য কমিশনের প্রস্তাব। রাজনৈতিক দলগুলোর যে সুপারিশ এবং ঐকমত্য হলো, কিভাবে হলো, নোট অফ ডিসেন্ট কোথায় কোথায় আছে, কোনো কিছুরও সেখানে উল্লেখ নেই। তো জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা। এখন এখানে এসে
এই অবস্থায় জাতীয় ঐকমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে এবং এখানে কোনো ঐকমত্য হবে না। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি সুষ্ঠু নির্বাচন প্রথম কাজ বলেও উল্লেখ করেন বিএনপির এই শীর্ষ নেতা। সংশোধনের প্রস্তাব সহকারে তারা। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে আগে জুলাই সনদের বিষয়গুলো চূড়ান্ত করতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রংপুরে দলীয় এক অনুষ্ঠান শেষে তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নানা কর্মকাণ্ডে জনগণ আস্থা হারাচ্ছে। এদিকে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি সম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষরের ব্যাপারে অগ্রগতি তৈরি হবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আরও জানাচ্ছেন হোসেন জাহিদ। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ না করায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সনদ সইয়ের অনুষ্ঠানে অংশ নেয়নি জুলাই অভ্যুত্থানের পর গড়ে ওঠা নতুন দল এনসিপি। কিন্তু সনদ সই অনুষ্ঠানের 11 দিনের মাথায় কমিশন সনদ বাস্তবায়নের রূপরেখা হাজির করার পরদিনই রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় এনসিপি। সনদ বাস্তবায়নের আইনি ভিত্তিসম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষরের ব্যাপারে অগ্রগতি হবে বলে মনে করেন নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা অবস্থানটা স্পষ্ট করছি যে গণঅভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে ডক্টর ইউনূসের আদেশ জারি করতে হবে, এটা হলো আমাদের প্রাইম কনসার্ন এবং পিপলের সামনে সে ড্রাফটটা উপস্থাপন করতে হবে, তাহলে আমরা সাইন করে দেব, তাহলে একটা পর্যায়ে এটা চলে যাবে। এ সময় গণভোট নিয়ে বিএনপি জামাতের অবস্থানকে মল্লযুদ্ধ হিসেবে আখ্যায়িত করেন তিনি। যে অর্ডারের কাঠামোর অধীনে একটি গণভোটের আয়োজন, কিন্তু গণভোট নিয়ে বাংলাদেশে অনেক তর্ক বিতর্ক চলছে, এটাকে আগে হবে নাকি পরে হবে, আমরা সেই তর্ক বিতর্ক যাব না। আমরা মনে করি এই তর্ক বিতর্ক জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে একটি মল্লযুদ্ধ। এদিকে বিকেলে রংপুর বিভাগের 8 জেলা ও একটি মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে পদ প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে তিনি জানান, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সরকারের সাড়া পেলে সনদে স্বাক্ষর করবে তার দল। প্রথম প্রস্তাবটিকে আমরা সমর্থন দিচ্ছি এবং প্রথম প্রস্তাবটি যাতে সরকার দ্রুত এই আদেশ জারি করার ব্যবস্থা করে, এইটা আমাদের জোর দাবি থাকবে এবং সরকারের জায়গা থেকে রেসপন্স আসলেই, সরকার এটা জারি করার বিষয়ে তাদের বক্তব্য আসলে আমরা তখন স্বাক্ষরের বিষয়ে আমাদের সিদ্ধান্ত তখন আমরা জানাবো। জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার ও বিচার না হলে সংসদ নির্বাচনের সুযোগ নেই বলেও হুঁশিয়ারি দেন তিনি। জুলাই সনদ এবং এরপরে বিচারের রোডম্যাপ আমরা বলে আসছি যে জুলাই গণহত্যার বিচার, এই বিচারের একটা রোডম্যাপ সরকারকে অবশ্যই নির্বাচনের আগে দিতে হবে এবং নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচন কমিশনকে আমরা বলে আসছি এটা পুনর্গঠন প্রয়োজন। আগামী নির্বাচনে এককভাবে ভোট করার জন্য এনসিপি প্রস্তুতি নিচ্ছে বলেও জানান দলটির এই শীর্ষ নেতা। হোসেন জাহিদ, এখন, ঢাকা। জাতীয় নির্বাচন কোনো কারণে না হলেও গুরুত্বপূর্ণ দলিল হিসেবে জুলাই সনদ সবার আগে বাস্তবায়ন করতে হবে, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে 8 দলের সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের তারিখ ঘোষণা বিলম্ব হলে জাতীয় নির্বাচন নিয়ে সংকট ঘনীভূত হবে। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। বুধবার সকালে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাদের সাথে বৈঠক করে কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা এবং প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট দলের প্রধান। পরে এক ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ দলিল হিসেবে আগেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এছাড়া উচ্চকক্ষে পিআরের বিষয়টিও জড়িত থাকায় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি তার। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে, সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশমালার উপর প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে 5 দফা দাবিতে আন্দোলনরত 8টি দল। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের তারিখ ঘোষণা বিলম্ব হলে নির্বাচন নিয়ে সংকট বাড়বে। সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা, এবং গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয়, আগে বলতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ জানান, গণপ্রতিনিধিত্বমূলক আদেশের কিছু বিষয় পরিবর্তনের চেষ্টা করছে একটি দল, যা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের জন্য একটি রাজনৈতিক দল দাবি জানিয়ে আসছেন। এ দাবি কোনো অবস্থাতেই গ্রহণের সুযোগ নাই। নভেম্বরে গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করতে আগামীকাল ইসির নিকট স্মারকলিপি দিবে 8 দল। আর 3 নভেম্বর ঘোষণা করা হবে আরও বড় কর্মসূচি। সংস্কারের সবচেয়ে মূল বিষয়। ওমর ফারুক, এখন, ঢাকা। নির্বাচনকে কেন্দ্র করে 15 নভেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও আনসার বাহিনীর ট্রেনিং সহ এ ধরনের কার্যক্রম শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব জানান, নির্বাচন বানচালে দেশি বিদেশি চাপ সামাল দিতে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন শাহাদাত অব্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই ইসির পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও বাড়ছে। বুধবার এ বিষয়ে অগ্রগতি জানাতে ও প্রয়োজনীয় নির্দেশনা দিতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে হাজির ছিলেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ও দেশের নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিরা। নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তুলে ধরেন বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো। জানান, আগামী 15 নভেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও আনসার বাহিনীর ট্রেনিং সহ সব ধরনের প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টা। কিছু প্রাইমারি যে কাজগুলো আছে যেগুলো একদম করতেই হবে, সেগুলো উনি চাচ্ছেন যে এটা খুব দ্রুত এটা শেষ হোক, 15 নভেম্বরের মধ্যে হলে এটা বেটার। আর কিছু কিছু কাজ তো আছে, যেমন ধরেন শিডিউল ঘোষণা করার পরে তো অনেক কাজ তখন আসবে, সেগুলো করতে হবে। বাট কাজটা খুব, এবং আজকে থেকে মানে একটা দিনও যাতে নষ্ট না হয়। সোশ্যাল মিডিয়ার রিলেটেড যেমন একটা কমিটি করা, এটা এই কমিটি একদম উপজেলা উপযুক্ত করা, তারপরে এই যে বডি অন কাম এটার যে প্রকিউরমেন্ট সেগুলো করা, অনেক ক্ষেত্রে আনসারের কিছু কিছু ইস্যু আছে সেগুলো করা। প্রেস সচিব আরও জানান, ফেব্রুয়ারিতে নির্বাচনের লক্ষ্যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে ইসি। আমাদের তরফ থেকে আমরা বারবার একটা কথাই বলছি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন, এবং ওনারা এই বিষয়ে বলেছেন তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবেন। গত 15 বছর ধরে যারা নির্বাচনের কাজের সাথে সম্পৃক্ত ছিল তারা এই নির্বাচনে কোনো কাজের সাথে যুক্ত হতে পারবে না বলেও বৈঠকে সাফ জানান প্রধান উপদেষ্টা। নিশ্চিত করা হয় নির্বাচনে 92,500 সেনা ও নৌ সদস্য মাঠে থাকবে। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, সেটা নিয়ে আজকের মিটিংয়ে বড় রকমের আলাপ হয় এবং দুইটা কমিটি করার কথা বলা হয়। একটা হচ্ছে সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি, যারা এই পুরো কোঅর্ডিনেশনটা করবেন, এবং এই সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটিটা যাতে একদম উপজেলা পর্যন্ত এই কমিটিটা থাকে, এইটার জন্য বলা হয়েছে, এবং সেই বিষয়ে অলরেডি স্টেপ নেওয়া হচ্ছে। নির্বাচনের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিজ এলাকায় পদায়ন না করার ব্যাপারেও সিদ্ধান্ত হয়। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। গণভোট এবং জাতীয় নির্বাচন আলাদাভাবে করার বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বলেন, প্রতীক নিয়ে ইসিকে বিতর্কিত করার কোনো রাজনৈতিক দলেরই উচিত নয়। বিকেলে 4:30টার দিকে নির্বাচন কমিশনে যান গণ অধিকার পরিষদের 7 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1 ঘন্টার বৈঠকে উপস্থিত ছিলেন সিইসি সহ অন্য নির্বাচন কমিশনাররা। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে এমন বিধান প্রণয়ন করতে কমিশনের কাছে আহ্বান জানান গণ অধিকার পরিষদ। ব্যয়বহুল হলেও প্রতি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছে দলটি। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে দলের সভাপতি নুরুল হক নূর বলেন, জোটভুক্ত হলে দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে, এমন বিধানকে গণ অধিকার পরিষদ ইতিবাচক হিসেবেই দেখছে। সরকারের উপদেষ্টা কিংবা সরকারের সুবিধাভোগী কেউ যেন এই ইমিডিয়েট নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এই বিষয়টা তো ইলেকশন কমিশনকে কনসার্ন থাকতে হবে, না হলে তো এটার কোনো ইলেকশন প্রশ্নবিদ্ধ হবে। আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোরও উচিত হবে না যে কোনো একটা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে
বা স্বার্থ নিয়ে আসলে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা। 1 নভেম্বর থেকে একজন ব্যক্তি 10টির বেশি সিম রাখতে পারবেন না। মোবাইল অপারেটরকে এমন নির্দেশনা দিয়েছে বিটিআরসি। আর 16 ডিসেম্বর থেকে অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা হবে। অবৈধভাবে আমদানি ও ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেটের কারণে নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি সরকার 500 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। আরও জানাচ্ছেন শারমিন পুতুল। ষষ্ঠ জনশুমারি অনুযায়ী দেশে বর্তমান জনসংখ্যা 17 কোটি, আর দেশের মোট জনসংখ্যার 56% স্মার্টফোন ব্যবহার করে। আর বর্তমানে সিম ব্যবহার হচ্ছে 19 কোটিরও বেশি, অর্থাৎ একজন ব্যক্তি একাধিক সিম ব্যবহার করে। মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটবের 2023 সালের ডিসেম্বর পর্যন্ত এ তথ্য উঠে এসেছে। যদিও বাস্তবে একজন ব্যক্তির সিম ব্যবহারের সংখ্যা এর চেয়েও বেশি। বর্তমান বিধিমালায় একজন ব্যক্তি 15টি সিম রাখতে পারত। অনিবন্ধিত সিম বা অন্যের নামে সিম থেকে ভুয়া তথ্য গুজব ছড়িয়ে পড়ে। ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খোলে অনেকে। নির্বাচনকে সামনে রেখে অপতথ্য রোধে মোবাইল সিম ব্যবহার নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে সরকার। গত 26 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিম বন্ধের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। বিটিআরসির চেয়ারম্যান জানান, 31 অক্টোবরের পর একজন ব্যক্তি 10টির বেশি সিম রাখতে পারবে না। জানানো হয় পরবর্তীতে ধাপে ধাপে সিম সংখ্যা আরও কমিয়ে আনা হবে। এনআইডি প্রতি 10টাতে নামিয়ে নিয়ে আসার, এটা আজকে হচ্ছে শেষ সপ্তাহ ভলান্টারিলি ডিঅ্যাক্টিভেট করার মতো। 1 নভেম্বর থেকে অপারেটরদেরকে আমরা বলেছি 1 নভেম্বর থেকে তারা অতিরিক্ত সিম ফোর্সফুলি তারা ডিঅ্যাক্টিভেট করবে। এটা চলতে থাকবে ডিসেম্বরের শেষ নাগাদ আমাদের ধারণা, আমাদের প্রত্যাশা, এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে ডিসেম্বরের শেষ নাগাদ একটা এনআইডির এগেনস্টে 10টার বেশি সিম আর মার্কেটে থাকবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, অবৈধ হ্যান্ডসেটের আমদানির কারণে প্রতি বছর 500 কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়। এছাড়া 2024 সালের বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দেশের 73% ডিজিটাল জালিয়াতি হয় অবৈধ ডিভাইস থেকে। এসব বন্ধে 16 ডিসেম্বর থেকে চালু হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার NEIR। এতে চুরি বা অপরাধমূলক কাজে ডিভাইস শনাক্ত করা সহজ হবে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন, যা আগামী 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে 2025 সালের উদ্বোধন হবে। আমরা আশা করি এই সময়ের মধ্যে আমাদের হাতে 47 থেকে 48 দিন সময় আছে প্রয়োজনীয় প্রস্তুতিগুলো, কারিগরি যে ডেভেলপমেন্টগুলো এবং একই সাথে যে ট্রেনিংয়ের বিষয়গুলো আমরা এর মধ্যে সম্পন্ন করতে সক্ষম হব। আমরা 16 ডিসেম্বর 2025 থেকে বাংলাদেশের টেলিকম খাতে একটি নতুন, নিরাপদ ও স্বচ্ছ যুগে প্রবেশ করব বলে আশা রাখি। NEIR এমন একটি কেন্দ্রীয় ব্যবস্থা যা প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিক অনুমোদিত IMEI নম্বরকে NID ও ব্যবহৃত সিমের সঙ্গে যুক্ত করে নিবন্ধিত হতে হবে। শারমিন পুতুল, এখন, ঢাকা। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে ভুখা মিছিল করেছেন শিক্ষকরা। তবে জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। দুপুর 2টার দিকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা করে শিক্ষকরা। পুলিশ প্রথমে তাদের বাধা দেয়। বাধা উপেক্ষা করে সামনে যেতে চাইলে লাঠি চার্জ করে সরিয়ে দেওয়া হয়। এরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। আহত শিক্ষকদের হাসপাতালে নেওয়া হয়েছে। পরে শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করেন। পরিস্থিতি অল্প সময় নিয়ন্ত্রণে নেয় পুলিশ। রমনা বিভাগে পুলিশের উপকমিশনার মাসুদ আলম বলেন, শিক্ষকরা শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেবে না পুলিশ, তবে সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে। আজকে ওনারা মিছিল করছে যে পল্টন থেকে ঘুরে আসা আবার এখানে অবস্থান নেবে, কিন্তু এর মধ্যে হঠাৎ করে দেখা গেল যে ওই যে আমাদের যে লিং রোড আছে সচিবালয় যাওয়ার মুখে, ওইখানে গিয়ে তারা অবস্থান নেয় এবং ওই লিং রোডের যে ব্যারিকেডগুলো আছে ভেঙে ফেলে। যখনই ভেঙে ফেলে তখন ওইখানে যারা পুলিশ ছিল, আমি অবশ্য দেরি পরে আসছি, তো তারা তাদেরকে প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে। ওইখানে ওই যে সাউন্ড গার্ড কয়েকটা মারছে, 3-4টা বা 5টা হবে,
মারা পড়ে তাদেরকে আস্তে আস্তে ছত্রভঙ্গ করে দেয়। এর মধ্যে আমরাও কিন্তু আস্তে আস্তে বুঝে শুনে চারিদিকে ছড়াই দিই এবং ওনাদের কাছে ফুল আপডেট আছে যে তাদের এই বিষয়টা একেবারে 95 বা 6% হয়ে আছে, শুধু প্রজ্ঞাপনটা হইতে যতক্ষণ লাগে। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার অভিযোগের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ বৃহস্পতিবার। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে 30তম সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়। গত 5 আগস্ট আশুলিয়াতে সংঘটিত নৃশংসতার বর্ণনা তুলে ধরে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন সাক্ষী। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে বৃহস্পতিবার। এই মামলায় গত 21 আগস্ট বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলার মোট আসামি 16 জন, তাদের মধ্যে গ্রেপ্তার আছেন 8 জন। গ্রেপ্তার থাকাদের মাঝে শেখ আফজালুল হক এরই মধ্যে রাজসাক্ষী হয়েছেন। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেপ্তার থাকা আসামিদের। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে নিহত ব্যক্তির পরিবারকে কেন 2 কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয় খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে 30 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন আদালত। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ। 26 অক্টোবর দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হন। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে ফ্লাইটটির যাত্রা বিলম্ব হয় প্রায় 5.5 ঘন্টা। পরে বিকল্প উড়োজাহাজে করে বিকেল 4টার দিকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন আটকা পড়া 262 যাত্রী। আরও জানাচ্ছেন গুলজার আহমেদ। প্রায় 5.5 ঘন্টা পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 262 যাত্রী নিয়ে বিকল্প উড়োজাহাজ করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা বিমান বাংলাদেশের BG201 ফ্লাইটের। এর আগে সকাল 10:25 ড্রিমলাইনার বোয়িং 787 উড়োজাহাজটি উড়াল দেওয়ার প্রস্তুতি নিলেও বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয় উড়োজাহাজের ইঞ্জিন বডি। এতে নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি বিলম্ব করে কর্তৃপক্ষ। বোর্ডিং ব্রিজের ধাক্কা, হ্যাঁ, এটা বোর্ডিং ব্রিজের এক ধরনের ধাক্কা। বোর্ডিং ব্রিজ খোলার সময় একটু ঘষা খেয়েছে, এইটুকু পর্যন্ত এখনো জানা। এটা জানতে হবে ইঞ্জিনিয়ার সাহেবরা রিপোর্ট করার পরে। এদিকে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানায় বিকল্প উড়োজাহাজ করে বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায় ফ্লাইটটি। আর ক্ষতি হওয়া বিমানটি ঢাকায় নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ফ্লাইট ছিল 10:25 সকালে, আর গেল হচ্ছে বিকাল 4টায়। এটা পরিবর্তন হয়ে নতুন এয়ারক্রাফট এসছে, আর আগে এয়ারক্রাফট এখন একটু পরে আগে এয়ারক্রাফটও চলে যাবে ঢাকায়। তবে বোর্ডিং ব্রিজের ধাক্কায় ইঞ্জিন বডির বাইরে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা প্রকৌশলীদের যাচাই বাছাইয়ের পর জানা যাবে বলে জানান সংশ্লিষ্টরা। গুলজার আহমেদ, এখন সিলেট। চট্টগ্রাম বন্দরে শুধু ব্যবস্থাপনার দায়িত্ব পাচ্ছে বিদেশি অপারেটর, স্থায়ীভাবে কাউকে বন্দর দেওয়া হচ্ছে না, এমন মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। রাজধানীতে এক সেমিনারে তিনি আরও বলেন, বুড়িগঙ্গা পরিষ্কারে বারবার অনুরোধেও কাঙ্ক্ষিত সাড়া দেয়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এদিকে দুর্যোগ সহনশীল কার্যক্রমে রাষ্ট্রীয় সহায়তা বাড়ানোর তাগিদ দিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বাকিটা জানাচ্ছেন সাজিদ আরাফাত। সমৃদ্ধ সমুদ্র সম্পদের পাশাপাশি ভৌগোলিক ও কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগর। সাগরপথেই পরিচালিত হয় দেশের 90%-এরও বেশি বাণিজ্য। তবে রাজনৈতিক সদিচ্ছার অভাবে সুনীল অর্থনীতির কার্যক্রম বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ উঠেছে। সমুদ্র অর্থনীতিতে যাত্রা, সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক এক সেমিনারে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, সুনীল অর্থনীতির বাস্তবায়ন প্রক্রিয়া কাগজে কলমে আটকে আছে, বাস্তবে নেই। ব্লু ওয়াটারের যে মেরিন লাইফ আছে সেটা যদি না পান, এমনি আমাদের ক্যাপাসিটি নেই। আমাদের ব্লু ওয়াটারের সবকিছু ধরে নিয়ে যাচ্ছে এদের ভারত অথবা থাইল্যান্ড, মাঝে মধ্যে অনেক দূর দূর থেকে পাওয়া যায়। তো
আপনি যেমন আটলান্টিকে যাবেন, আটলান্টিকে যান পরে, আগে ইন্ডিয়ান ওশনে যান, সেই ক্যাপাসিটি আমাদের নাই। উপদেষ্টা বলেন, বেশি মুনাফা পেতেই চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি অপারেটরকে দেয়া হচ্ছে, কিন্তু বন্দর কাউকে দেয়া হচ্ছে না। পোর্ট দিয়ে দিল রে, পোর্ট দেয় কিভাবে? অপারেটর নিয়োগ করা হচ্ছে, তারা চালাবে। পোর্ট তো আপনার চালাবে, পোর্ট ইজ অথরিটি। পোর্ট একটা পলিসি তৈরি করবে, সেই পলিসিতে পোর্ট দেখবে যে কাকে দিলে ভালো হয়, কাকে দিলে কি না হয়। একই অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা অভিযোগ করেন, বুড়িগঙ্গা নদী পরিষ্কার করতে বারবার মন্ত্রণালয়গুলোকে অনুরোধ করেও কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। অনেক কিছুই আমি চেষ্টা করছি যাতে। এদিকে রাজধানীতে আরেক অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, দুর্যোগ সহনশীল কার্যক্রমে রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন তিনি। দুর্যোগ সহনশীল বাড়ি করা, মানুষকে ইনকাম জেনারেশনে ক্যাপাসিটি বিল্ডিং করা, এই এত কাজগুলো যে করা, বাড়ির ভিত্তি উঁচু করে সবজি চাষ করা, এগুলো হচ্ছে আমাদের উদ্যোগ। কিন্তু এই উদ্যোগগুলোও কিন্তু ভেস্তে যেতে পারে যদি জলবায়ু পরিবর্তনটা আমরা রোধ করতে সফল না হই। আর এই উদ্যোগগুলো ছোট ছোট পর্যায়ে করলে আপাত সমস্যার সমাধান হচ্ছে কয়েকটা পরিবারের, কিন্তু যদি এটা বড় স্কেলে না করা যায় এবং রাষ্ট্রীয় উদ্যোগ এখানে অনুপস্থিত থাকে, তাহলে এগুলোকে কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে সুবর্ণ সুযোগটা তৈরি করা হয়েছে আজকের এই প্রকল্পের মাধ্যমে, সেটা আমরা মিস করে যাব। দুর্যোগ মোকাবিলায় বিদেশি ফান্ডের অপেক্ষায় না থেকে প্রান্তিক মানুষদের সম্মিলিত প্রয়াসকে এগিয়ে নেওয়ার উপরও জোর দেন রিজওয়ানা হাসান। যুক্তরাষ্ট্রীয় বলে প্রেসিডেন্ট সাজিদ আরাফাত, এখন, ঢাকা। ড্রেনেজ অব্যবস্থাপনা আর জলাবদ্ধতায় নিমজ্জিত এলাকা জুড়াইন সীমাহীন ভোগান্তিকে সঙ্গী করে দিন কাটছে এখানকার বাসিন্দাদের। সাথে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বেহাল রাস্তাঘাট। দীর্ঘদিনের এই সমস্যার সমাধান না হওয়ায় সেবা সংস্থাগুলোকে দুষছেন এলাকাবাসী। এমন বাস্তবতায় নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার তাগিদ নগরবিদদের, আর দ্রুতই সমাধানের আশ্বাস সিটি কর্পোরেশনের। সাজিদ আরাফাতের আরও একটি প্রতিবেদন। ছুটির ঘণ্টা বাজতেই দুর্গন্ধ আর ময়লা জলে নিমজ্জিত এই পথেই বাড়ি ফেরার তারা শিক্ষার্থীদের। সাবধানী পা, পিছলে গেলেই বিপত্তি। এই দৃশ্য খোদ রাজধানীর জুরাইনে সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কমিশনার গলির এই স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের ভোগান্তির অন্ত নেই। ৫২ বাজার ৫৩ গলির এই শহরে এমন একটি গলিতে আমি এই মুহূর্তে আছি, যেখানে বছরের অর্ধেকটা সময় জলাবদ্ধতায় নিমগ্ন থাকে, যার ফলে ভোগান্তিতে পড়তে হয় এখানকার কোমলমতি স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে বয়োবৃদ্ধ মানুষের। এলাকার মানুষের অভিযোগ, বছরের পর বছর এমন অবস্থা কেটে গেলেও কোনো উদ্যোগ নেই জলাবদ্ধতা নিরসনের। তাই কবে টনক নড়বে কর্তৃপক্ষের, সেই উত্তরের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী। কি গ্রীষ্ম, কি বর্ষা, স্কুলের সামনে ময়লা পানি জমে থাকে দিনের পর দিন। ভোগান্তিকে সঙ্গী করে স্কুলে যাওয়া আসা তাদের, যার ফলে চর্মরোগ সহ নানা অসুখে পড়তে হয় শিক্ষার্থীদের। বৃষ্টি না হলে গলিতে পানি হয়ে যায়, আর এই গলিটা এরকম স্লিপ হয়ে যায় যে হাঁটা চলা করা যায় না, অনেক সমস্যা। নিয়মিত আসি, আর কিছু করার নেই, কষ্ট হলেও আসতে হয় এখন স্কুলে, কিন্তু বৃষ্টি হলে আর আসা সম্ভব হয় না। আর এই রাস্তায় এখানে ময়লা উঠায় রাখছে অনেকদিন যাবত, আমরা হাঁটা চলা করতে পারিনি, সাইড দেওয়া যেতে হয়েছে, অনেক সময় পড়াও গেছে অনেকে। পায়ের মধ্যে চুলকানি হয়ে যায়, এর জন্য আসা যাওয়ার অনেক সমস্যা হয়ে যায় আমাদের। জীবনের ঝুঁকি যেমন আছে, তারপরে অসুস্থতা আমাদের স্কুলের অনেক বাচ্চাদের পায়ের থেকে শুরু করে পা থেকে শুরু করে চর্মরোগটা হাতেও ছড়ায় যায়। ড্রেন ঠিকমতো পরিষ্কার করে না, তার পানি জমে থাকে, বাসা বাড়ি পানি সব গোসল করার পরে পানিগুলো এসে দেয় বাচ্চাদের জন্য। আমাদের দিনে দিনে উপস্থিতিও কমে যাচ্ছে। সরু গলি থেকে প্রশস্ত পথ, ড্রেনেজ অব্যবস্থাপনা আর জলাবদ্ধতার চেনা দৃশ্য জুড়াইনে। জলাবদ্ধতায় নিমজ্জিত স্বপ্নের নির্জনও দুঃস্বপ্নের আর এক নাম। জলাবদ্ধতা ছাড়াও রাস্তাঘাটের বেহাল দশায় সীমাহীন দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের এই সমস্যা সমাধান না হওয়ায় সেবা সংস্থাগুলোকেই দুষছেন তারা। দ্রুত সুষ্ঠু পানি নিষ্কাশন ব্যবস্থাপনায় উদ্যোগ নেওয়ার দাবি তাদের। একদিন বৃষ্টি হইলে বা দেখা গেছে আমগো ৫ দিন ৬ দিন পানি নামার কোনো ব্যবস্থা নেই, আমগো বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে হবে, আমগো অনেক সমস্যা। ডেঙ্গু মশাই কিনে আছে, এটি তো কম লাগবে না, কোনো মানুষ আইয়া ঠিক মতো ওষুধ পানি দেয় না,
আমরা তো আছি বহুত বিপদে। আমি অনেক টাকা খরচ করে বাড়ি করছি, আমার কয়েকটা ফ্ল্যাট কয়েকটা রুম আমার খালি যেতেছে, কোনো ভাড়াটিয়া মনে করেন আসে না। জুরাইনের মানুষ কেন বিদ্রোহ করবে না এই কথাটা শুধু বলছি না, মানে জেনে বুঝে বলছি। এই জায়গায় আমরা চলে গেছি, এই অঞ্চলে যে মানুষ থাকি যারা চেয়ারগুলো বসে থাকে আরামের মধ্যে এসি রুমে, তাদের কোনোভাবে মনে হয় না। নগরবিদরা বলছেন নাগরিক সমস্যা সমাধানে অনেকটাই উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার তাগিদ তাদের। সংশ্লিষ্ট যত দপ্তর আছে, সিটি কর্পোরেশন, রাজুক, পরিবেশ অধিদপ্তর, তারা যদি সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলতো তাহলে অন্তত বুঝতে পারতো যে কতটুকু খারাপ অবস্থায় একটা জনপদ থাকতে পারে। কিন্তু সবার আগে তো স্বীকার করতে হবে যে জুরাইনবাসী মারাত্মক একটা দুর্দশায় আছে, কিন্তু কর্পোরেশনের পক্ষে সেই যে সংযোগটা জনগণের সাথে এবং তাদের দুর্দশার সাথে একাত্ম হওয়া, সেই জায়গাটাই নাই। এমন বাস্তবতায় নাগরিক দুর্যোগ কমাতে কি উদ্যোগ সিটি কর্পোরেশনের? এমন প্রশ্নে দক্ষিণ সিটির প্রধান নির্বাহীর গঁদবাঁধা আশ্বাস। বললেন, জলাবদ্ধতা নিরসন সহ অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে দ্রুতই সমাধানের কথা। প্রতিষ্ঠানের শিক্ষার্থী কথা বলেছেন, এটি আমরা দেখেছি, তাদের দুর্ভোগ আছে। আমরা সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আমাদের সীমিত অর্থ যেটি আছে সেটিকে কীভাবে প্রপারলি ইউটিলাইজ করতে পারি, এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমরা আমাদের ওই এলাকায় প্রকৌশল বিভাগ থেকে আমি যতদূর জানি একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ঢাকার বিস্তার নতুন শহরের দিকে বেড়েছে ঠিকই, তবে এলাকা ভেদে দেখা মেলে নানা অসঙ্গতির গল্প। নাগরিক দুর্ভোগের এসব দুঃসহ গল্পের শেষ কোথায়? সাজিদ আরাফাত, এখন, ঢাকা। ক্রেডিট কার্ডের মাধ্যমে 106 কোটি টাকারও বেশি অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হয় এবার ন্যাশনাল ব্যাংকের দুই পরিচালক রণ হক এবং রিক হক শিকদারের বিরুদ্ধে 2 মামলায় চার্জশিট দিয়েছে দুদক। আসামি করা হয়েছে 24 জনকে। বুধবার বিকেলে সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানায় দুদক মহাপরিচালক। বলেন, বাংলাদেশ ব্যাংকের নিয়ম তোয়াক্কা না করে এই টাকা পাচার করে আসামিরা। দুদকের তদন্তে উঠে আসে বিদেশে থাকা অবস্থায় ক্রেডিট কার্ডের টাকা পরিশোধের জন্য ন্যাশনাল ব্যাংক থেকে এই টাকা ঋণ নেয় তারা। পরবর্তীতে সেই টাকা আত্মসাৎ করে আসামিরা। এদিন 30 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওজো পাটিকোর সাবেক এমডি শফিক উদ্দিন, কোম্পানি সচিব আব্দুল মোতালেব সহ 3 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সংস্থাটি। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশল আব্দুর রাজ্জাককে তলব করেছে দুদক। 2017 হতে 2021 পর্যন্ত 5 বছরে লিমিটের অতিরিক্ত 26,22,499 মার্কিন ডলার ব্যয় করে পরবর্তীতে বাংলাদেশ হতে বিদেশে অর্থ পাচার করে তা দিয়ে উক্ত ক্রেডিট কার্ডসমূহে ঋণ পরিশোধ পূর্বক পাচারকৃত অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর এবং গোপনকরণের মাধ্যমে বৈধতা দানের চেষ্টা করায় এজাহার নামীয় আসামি সহ তদন্তে আগত মোট 12 জন আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়। এই 12 জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈশ্বিক দ্বন্দ্ব ও যুদ্ধ কমানোর একমাত্র মাধ্যম ব্যবসা ও বিনিয়োগ, যার মাধ্যমে বিশ্বে ছড়াতে পারে শান্তির বার্তা। এমনটাই মনে করেন বিশ্বের অন্যতম বিনিয়োগ সম্মেলন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভে অংশ নেওয়া বক্তারা। 4 দিনের সম্মেলন শেষে দেশগুলোর মধ্যে $1,000 বিলিয়ন চুক্তির সম্ভাবনা দেখছে FII। সৌদি আরব থেকে আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। বিশ্বজুড়ে যুদ্ধ আর সংঘাতের কারণে অর্থনীতি যখন টালমাটাল, ঠিক তখন বিনিয়োগ সম্মেলনে উঠে এলো ব্যবসার হাত ধরে শান্তির আহ্বান। সৌদি আরবে অন্যতম বিনিয়োগ সম্মেলন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের 3য় দিনে উঠে এসেছে শান্তির বার্তা। বক্তারা বলেন, রাশিয়া ইউক্রেন সহ বিভিন্ন দেশে যুদ্ধ থামানোর একমাত্র মাধ্যম ব্যবসা সম্প্রসারণ। We put humans at the center of everything we do because we fundamentally believe that this information should not only be delivered in rich and immersive ways, but it should be delivered comfortably and wearably. It's the confluence of many technologies coming together, building on, reacting to each other, applying innovations in a new way. Of that technology and ensuring that it doesn't. আলোচনায় উঠে আসে আগামীর বিশ্বে পরস্পরের মধ্যে যোগাযোগ বাড়াতে প্রযুক্তিকে অধিক কার্যকর ব্যবহার করা গেলে বাড়বে বৈশ্বিক অর্থনীতির গতি। And I think the third thing is that it allows us now real full ability to build our ecosystem, broadly speaking. It's such an exciting time. It's such an exciting region. And I think, outside of the US and China right now, I think
this is probably where you're seeing the fastest and the most impactful adoption of AI applications anywhere in the world. তৃতীয় দিনের সম্মেলন শেষে উঠে আসে দেশগুলোর নানা খাতে কয়েকশো বিলিয়ন ডলারের চুক্তির কথা। বুধবার সম্মেলনের শেষ দিনে সেটা $1,000 বিলিয়ন চুক্তি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব যখন নানা অর্থনীতির গতিপথ খুঁজছে, ঠিক তখনই বলা হচ্ছে যে বৈশ্বিক শান্তি আনার জন্য বিনিয়োগ বাড়ানো, এবং দেশগুলোর মধ্যে যদি বিনিয়োগ বাড়ে তাহলে শান্তি দ্রুত আনা সম্ভব। এর জন্য বলা হচ্ছে যে প্রযুক্তিকে আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার। এআই এবং রোবোটিক্সের মাধ্যমে যদি দ্রুত বিনিয়োগ বাড়ানো যায়, সেক্ষেত্রে বিশ্বের যে অনুন্নত দেশগুলো তার মধ্যে শান্তি এবং অর্থনৈতিক স্বনির্ভরতা বাড়বে। রিয়াদ শহর থেকে নাজবুস সাকিব, এখন সৌদি আরব। সকলের মাঝে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিশ্ব স্ট্রোক দিবস পালন করল আসগর আলী হাসপাতাল। বুধবার এভরি মিনিটস কাউন্টস এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাসপাতালের নিউরোসায়েন্সেস বিভাগের কনসালটেন্টরা স্ট্রোকের লক্ষণ শনাক্তকরণ এবং দ্রুত পদক্ষেপে নেওয়ার উপর জোর দেন। স্ট্রোকের লক্ষণ পরিলক্ষিত হবার প্রথম 4 ঘন্টার মধ্যে স্ট্রোক রেডি হাসপাতালে রোগের চিকিৎসা শুরু করা গেলে ঝুঁকি অনেকাংশে হ্রাস করা সম্ভব বলে জানান আলোচকরা। পাশাপাশি স্ট্রোকের ঝুঁকি বাড়ায় এমন বিষয়গুলো নিয়েও আলোচনা করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের সিইও অ্যান্ড ডিরেক্টর অধ্যাপক ডাক্তার জাবরুল এস.এম. হক এবং হেড অফ অপারেশনস মোর্শেদ আহমেদ চৌধুরী সহ নিউরোমেডিসিন ও নিউরোসার্জারির চিকিৎসকরা। শেষ করছি এখন সন্ধ্যা। শিরোনামগুলো একবার। নির্বাচনে ব্যত্যয় হলে দায় সরকারের, বলছে বিএনপি। কমিশনের সুপারিশ নিয়ে হতাশা, ভোটের আগেই জুলাই সনদ বাস্তবায়ন চায় এনসিপি জামাত। সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা। জুলাই গণহত্যার বিচার, এই বিচারের একটা রোডম্যাপ সরকারকে অবশ্যই নির্বাচনের আগে দিতে হবে। নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, সেই বিষয়গুলো নেই। নির্বাচন ঘিরে 15 নভেম্বরের মধ্যেই আইন শৃঙ্খলা প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে ইসি। অপতথ্য রোধে নিয়ন্ত্রিত হচ্ছে মোবাইল সিম ব্যবহার। 1 নভেম্বর থেকে এক এনআইডিতে রাখা যাবে না 10টির বেশি সিম। ডিসেম্বরে বন্ধ হচ্ছে অবৈধ সেট। সিলেটে বিমানের ইঞ্জিন বডি ক্ষতিগ্রস্তের 5.5 ঘন্টা পর বিকল্প ফ্লাইটে 262 যাত্রীর লন্ডন যাত্রা। মেট্রো রেল দুর্ঘটনায় নিহতের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণের রুল। এবং বুড়িগঙ্গা পরিষ্কারে বারবার অনুরোধেও মেলেনি কাঙ্ক্ষিত সাড়া, অভিযোগ নৌ পরিবহন উপদেষ্টার। জুরাইনে বেহাল সড়ক আর জলাবদ্ধতায় সীমাহীন ভোগান্তি। আর এই ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekon।